তো সুতরাং আমি যে সমস্ত ইনকাম, সরি ভুল বলছি, ওইটা হলো 3 নাম্বার। আচ্ছা 3 নাম্বার যেহেতু পরে 5-এর 3 আর কি, মাঝখানেরটা না। আমদানি ব্যবসা ধরেন আমার মানে সেটাতে 163 অ্যাপ্লিকেবল মিনিমাম ট্যাক্স। আমার আমদানি পর্যায়ে চিটাগাং পোর্টে আমার যে ইনকাম ট্যাক্সটা কেটে রাখছে সেটা কিন্তু মিনিমাম ট্যাক্স সেমিফাইনাল। এখন যদি আমার লোকসানও হয়, তাও তো আমার যে টাকা কাইটে রাখছে ওটা গেছে। সুতরাং আমদানি ব্যবসায় যদি আমার লোকসান হয়, সেই লোকসান কিন্তু আমি অন্য কোনো ইনকামের এগেনস্টে সেট আপ করতে পারবো না। শুধু আমদানি ব্যবসা নয়, গত ক্লাসে যে 38টা দেখাইছি, 163, ওই ওই জাতীয় ব্যবসা, ওই জাতীয় কোনো ইনকাম যদি আমার থাকে এবং ওখানে যদি কোনো ইনকাম না হয়ে লোকসান হয়, সেটি কিন্তু সমন্বয়যোগ্য নয়। আর মাঝখানে যেটা 5 নম্বরে তো 3টা, মাঝখানে হলো রিডিউস ট্যাক্স। তো রিডিউস ট্যাক্স রেট হাঁস মুরগির খামার, ধরেন আমার পোলট্রির ব্যবসা আছে, তো পোলট্রি সব মুরগি মরে গেছে বার্ড ফ্লুতে, তার মানে আমার পোলট্রিতে হয়েছে লোকসান। আমার যেটাতে ইনকাম হলেও আমাকে রিডিউস ট্যাক্স রেট দিতে হতো, আমার সেখানে হয়েছে লোকসান। তো সেই লোকসান আমি অন্য কোনো হেডের অ্যাগেনস্টে সেট আপ করতে পারবো। করানো শেষ, সেট আপ করানো শেষ। এবং এই 5টা যে পড়ানো হলো এর বাইরে সব কিছু সেট আপ হবে, শুধু বিধিনিষেধ হলো এই 5টা ডিউরিং দ্য ইয়ার। এখন এই 5টা যদি পড়ানো, এটা যদি আপনি বোঝেন সেট আপ পড়ানো শেষ। যদি সেট আপ নিয়ে কোনো কোশ্চেন থাকে, আমাকে যত রকমের কোশ্চেন আছে আমাকে করেন। যদি কোনো কোশ্চেন কারণ না থাকে, আমি চলে যাব ক্যারি ফরওয়ার্ডে। বলেন। নো স্যার। তাহলে আমি কোশ্চেন করি। জি স্যার করেন। হুম, আচ্ছা আচ্ছা, আমি একটা কোশ্চেন করি। ধরেন এক ভদ্রলোক চাকরি করে, তার বেতন হলো 20 লাখ টাকা, ট্যাক্সেবল স্যালারি হলো 20 লাখ, আর তার বাড়ি ভাড়া ইনকাম আছে, ইনকাম ফ্রম রেন্ট। এখন এই বছরে তার রেন্টে আসছে নেগেটিভ, মানে লোকসান আসছে, ধরেন ধরেন 7 লাখ টাকা। এখন এই বছরে আমার বেতন হইতে আয় 20 লাখ, মাইনাস আপনার বাড়ি ভাড়া হইতে লোকসান 7 লাখ, সমান সমান কত? 13 লাখ। 20 লাখ স্যার, 20 লাখ, 13 লাখ। 20 লাখ স্যার। 20 লাখ। স্যার হ্যাঁ, এখানে সেট আপ হবে না স্যার। মানে দেখেন, স্যার হবে। দেখেন ডিফারেন্ট হেড, এই জন্য হবে না, সেম হেড হলেই তো। স্যার হবে, এই 5টা বাইরে স্যার হবে। 13 লাখ এবারে চেঞ্জ স্যার দিন। 13 লাখ হবে স্যার। এই আপনি পাঁচটার আগে বাইরে বলছেন অন্য স্যার, যা আছে সেগুলো তো সেট আপ হবে। এই জন্য আগে তো, কত বছর আগে স্যার ছিল না। এই জন্য তো পরীক্ষা নিলাম, যে কারোর কোনো কোশ্চেন নাই, রঞ্জন স্যার পড়াইছে, ঠিক আছে, সেটা নিয়ে স্যার কোনো কোশ্চেন নেই। যেই আমি একটা করলাম 14 রকমের অ্যান্সার, তাহলে পড়াইলামটা কি? আমার সার্থকতাটা কোথায়? যদি একটা কোশ্চেন করলে 14 রকমের অ্যান্সার আসে, তাহলে পরীক্ষার হলে কি হবে? আমি তো ভাবতেছি। শোনেন, এটার উত্তর হচ্ছে 13 লাখ। কেন 13 লাখ? আমি যে বিধিনিষেধগুলো এত সময় বললাম, তার ভিতরে কি যে অঙ্কটা দিলাম ওটা কি 5টা থেকে দিচ্ছি না? আমি যে অঙ্কটা দিছি 5টার বাইরে। 5টার বাইরে যদিও হয় সেটা তো হবে, সেটাতে তো কোনো বিধিনিষেধ নাই, কোনো রেস্ট্রিকশন নাই। মানে বেতন, বেতন আর বেতন থেকে যদি আয় থাকে, বাড়ি ভাড়াতে যদি লোকসান থাকে, এখানে 5টার ভিতরে কি কোথাও বলা আছে যে বাড়ি ভাড়াতে লোকসান থাকিলে তাহা অন্য কোনো আয়ের বিপরীতে সমন্বয় হইবে না? এই 5টার ভিতরে কি আছে? না স্যার। স্যার বাড়ি ভাড়াতে লোকসানটা আসে কিভাবে? এটা তো ওই যে ব্যাংক লোন, হাউস বিল্ডিং লোনের কারণে লোকসান আসে প্রায় লোকেরই। কারণ এই পূবালী ব্যাংক থেকে লোন নেয় 2 কোটি, নিয়ে বাড়ি করে, বাড়ি করে এখন তো ভাড়া দেয় মাত্র অল্প টাকা ভাড়া হয়, ওখান থেকে মানে 25% রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স আর হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট যেটা, ওইটা দিয়া আসে নেগেটিভ। এটা আপনি ঠেকাবেন কেন? মানে গত ক্লাসে পড়াইছি তো, আপনার বাড়ি ভাড়া ইনকাম আপনার অ্যানুয়াল ভ্যালু থেকে কি কি বিয়োগ যায়? বিয়োগ যাবে প্রথমেই হলো রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স 25%, তারপর একটা বড় হেড আছে ওই যে পৌর কর, আর হলো সবচেয়ে বড় হেড হলো মানে ইন্টারেস্ট অন ব্যাংক লোন। লোন মানে হাউস বিল্ডিং লোন, গৃহ নির্মাণ ঋণের সুদ। ওইটার পরিমাণ যদি মানে বড় হয়, তখন তো উল্টো হয়ে যায় অনেক সময় হাউস বিল্ডিং এ।
মানে হাউস হ্যাঁ রেন্টাল ইনকাম লোন নেগেটিভ আসে। লোনের ইফেক্টটা হ্যাঁ, লোনের ইফেক্টটা পড়ে। এরকম আরো কোশ্চেন করতে পারি, যেমন আমার বেতন 20 লাখ আর গ্রামের বাড়িতে আমার কৃষি জমি আছে 10 বিঘা। এবার কৃষি জমিতে আমার ইনকাম ইনকাম না হয়ে উল্টা আরো লোকসান হয়েছে 3 লাখ। তাইলে আমার এই 20 লাখ মাইনাস 3 লাখ সমান সমান কত? মানে আমার ট্যাক্সেবল ইনকাম কত হবে, টোটাল ইনকাম 17 কত লাখ। হবে? এটা হ্যাঁ, হবে স্যার। সেইটাই তো পরীক্ষা করতেছি, তাই না? এই আর কি। শুধু এই পাঁচটা হবে না, এই পাঁচটার বাইরে যত কোশ্চেন আসবে সব হবে। ভেরি সিম্পল। এবারে বাংলা আইনকে আমি সাধুবাদ জানাই যে এই সেট আপ নিয়ে মানে খুব সিম্পল করে ফেলছে। কোনো ঝামেলা নেই। এখন আসেন ক্যারি ফরওয়ার্ড, ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। তার মানে কোনো লোকসান যদি মানে কোনো বছরে অন্য কোনো ইনকাম না থাকার কারণে সমন্বয় করা না যায়, মানে তাহলে কিন্তু সেটা পরবর্তী 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড হবে। সেটা যে ইনকামই, মানে সরি, যে লোকসানই হোক। আমার আগের বছরে একটা লোকসান আছে একটা হেডে, সেটা পরবর্তী 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড হবে। সোজা কথা, সেটা ব্যবসায় লোকসান হোক, সেটা যে কোনো লোকসান, এগ্রিকালচারে হোক, বাড়ি ভাড়ায় হোক, যে কোনো লোকসানই হোক। মানে ওইরকম আগের বারের মতো ওইরকম ঝামেলা করে নাই। গতবারের আইনে ছিল যে আমাদের 4টে ইনকাম ক্যারি ফরওয়ার্ড করা যাবে, 4টে যাবে না। এবারে কিন্তু ঢালাও, আপনার লোকসান হইলে সেটা আপনি অবশ্যই ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। আচ্ছা, গেল। এখন আসেন আম, এই যে ব্যবসায়িক যে লোকসান, সেটা পরবর্তী 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যায়। আর ডেপ্রিসিয়েশন লস যেটা, মানে আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন, সেইটা আনলিমিটেড আজীবন ক্যারি ফরওয়ার্ড করা যাবে। বুঝতে পারছেন? এটা একটা অঙ্ক করায় দিলে আপনি আরো ক্লিয়ার হবেন যে ডেপ্রিসিয়েশন লসটা কিভাবে হয়। তো সেটা আমি দেখাচ্ছি। এটা আমি দেখাচ্ছি, দেখালে আরো ক্লিয়ার হবে আপনাদের মধ্যে। আরো 2টা কথা বলে শেষ করি, তারপর আপনাদের অনেক কোশ্চেন জমে আছে, ওগুলোকে অ্যাড্রেস করবো। আচ্ছা, অ্যামালগামেশনের কথা বলি। অ্যামালগামেশনে এই যে এখানে রেফারেন্স দেওয়া আছে, মানে 8ম তফসিল পার্ট 1 প্যারা 3, ওখানে বলছে যে অ্যামালগামেশনের ফলে যে বছরে অ্যামালগামেশন হবে, ধরুন আপনারা পেপারে দেখতে পাচ্ছেন যে পদ্মা ব্যাংক মার্জ হয়ে যাচ্ছে এক্সিম ব্যাংকের সাথে, তার মানে এক্সিম ব্যাংক দুইটা অ্যামালগামেট হচ্ছে, হ্যাঁ, মানে মার্জার হচ্ছে। এখন ধরেন বাস্তব উদাহরণ দিই আপনাকে। এই বছরে এই যে 2024, এখন যে ক্যালেন্ডার ইয়ার চলতেছে, ব্যাংকের তো ক্যালেন্ডার ইয়ার হচ্ছে ইয়ার অ্যাকাউন্টিং ইয়ার। এখন এই 2024 সালের মধ্যে যদি এই দুইটা মার্জার হয়ে যায়, এক্সিম ব্যাংক এবং পদ্মা ব্যাংক, এবং ধরেন পদ্মা ব্যাংকের বিগত বছরগুলোতে, বিগত 6 বছর, বিগত 6 বছরে পদ্মা ব্যাংকের লোকসান আছে 6 কোটি, কথার কথা। আর যদি এক্সিম ব্যাংক পদ্মা ব্যাংকে অ্যাকোয়ার করে অ্যামালগামেট হয় এবং এটার মধ্যে পড়ে, তাইলে একটা সরকার একটা সুবিধা ঘোষণা করছে, মারাত্মক সুবিধা ঘোষণা করছে। বলছে পদ্মা ব্যাংকের লোকসান, প্রিভিয়াস 6 বছরের লোকসান এক্সিম ব্যাংক ক্যারি ফরওয়ার্ড করে তার ইনকামের বিপরীতে সমন্বয় করতে পারবে। ধরেন এক্সিম ব্যাংকে 2024 সালের প্রফিট আসছে কত? প্রফিট আসছে 7 কোটি। ভালো করে শোনেন। আর পদ্মা ব্যাংকের অ্যাকুমুলেটেড লস কত প্রিভিয়াস 6 ইয়ার্সে? 6 কোটি। তাইলে এক্সিম ব্যাংকে ওই 7 কোটি থেকে 6 কোটি বিয়োগ করে আপনার 1 কোটি টাকার উপরে এবছরে ট্যাক্স দিলেই চলবে। এটা বিশাল বেনিফিট। আর একটা উদাহরণ দিই, সেটা হলো পদ্মা ব্যাংকের পিছনের 6 বছরের লোকসান হলো 6 কোটি, আর এই বছরে এক্সিম ব্যাংকের প্রফিট হয়েছে 3.5 কোটি। তাহলে পদ্মা ব্যাংকের যে অ্যাকুমুলেটেড লস প্রিভিয়াস 6 ইয়ার্সে, ওখান থেকে 6 কোটি টাকা থেকে 3.5 কোটি টাকা এনে এই বছরের এক্সিম ব্যাংকের প্রফিট হবে নীল, আফটার ক্যারি ফরওয়ার্ড, মানে ইনকাম হবে নীল, মানে নো ট্যাক্স। আচ্ছা, সেটা গেল। কিন্তু আরও যে 2.5 কোটি রয়ে গেল, ওইটার কি হবে? ওইটা ভুলে যেতে হবে। এটা জীবনে একবারই আসবে, এই জীবনে একবারই আসবে। কবে আসবে? যে বছরে অ্যামালগামেশন হবে সেই বছরেই শুধু এই বেনিফিট পাবে, পরের বছর আর পাবে। পরের বছর নিজেরটা পাবে, পরেরটা পাবে না। নিজের এক্সিম ব্যাংকের যদি পিছনে লোকসান থেকে থাকে সেটা পাবে, কিন্তু পদ্মা ব্যাংকেরটা আর পাবে না। তো শেষ। এখন বলেন, আপনার এই অ্যামালগামেশন নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, যা পড়াইলাম যদি বুঝতে পারেন,
আমি দুইটা উদাহরণ দিছি, দুই ধরনের উদাহরণ দিছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় কি বলতে চাই, বুঝছেন? জি স্যার স্যার অ্যামালগাম মানে কি ওই জয়েন্ট ভেঞ্চার টাইপ না স্যার? অ্যামালগামেশন তো ওইটাই আর কি, যেটা মার্জার আর কি। ধরেন একটা লুজিং কোম্পানি আর একটা আহ, ভালো কোম্পানি, হেলদি কোম্পানির সাথে মার্জ হয়ে যাচ্ছে, ওর শেয়ার টেয়ার সব বিক্রি হয়ে যাচ্ছে এবং এই কোম্পানিটা কিনে নিচ্ছে সব। এটাই হচ্ছে অ্যামালগামেশন, বুঝছেন? এবং যে কিনে নিচ্ছে তাকে বলে অ্যামালগামেটিং কোম্পানি, আর যে বিলীন হয়ে যাচ্ছে তাকে বলে অ্যামালগামেটেড কোম্পানি। তো এরকম আর কি। স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার অ্যামালগামেশন হওয়ার পর তো স্যার একটাই কোম্পানি থাকবে তাই না? দুইটা কোম্পানি তো আর তখন থাকবে না, একটা না একদম থাক, না বিলীন হয়ে। একটা তো বিলীন হয়ে যাবেই, নাম তো এক্সিমটাই থাকবে। এখন হয়তো এটা মানে হয় কি, এক্সিম ব্যাংকের যে টিন সার্টিফিকেট, ওই টিন সার্টিফিকেটই হবে, ওইটাই হয়তো মানে আরজেসিতে তারা একটু নাম চেঞ্জ করার জন্য দিতে পারে, যে একটু মানে অ্যামালগামেশন হওয়ার পরে আমাদের একটু নামকরণ হয়েছে এক্সিম ব্যাংক পিএলসি, বুঝছেন? জি স্যার। এটা মাইনে নিচ্ছে না, এরকম হয়তো মানে একটু নাম বন্ধ রাখা। কিন্তু এই জাতীয় ব্যবসায় রিস্ক থাকে অনেক বেশি, কারণ এর তো কোনো অভিজ্ঞতা নেই। মানে এই জাতীয় এই জন্য সরকার চাচ্ছে যে কিছু কিছু স্টার্ট আপ ব্যবসা গড়ে উঠুক। ওইরকম স্টার্ট আপ ব্যবসা নতুন নতুন কনসেপ্ট যদি গড়ে ওঠে, এবং বাংলাদেশ থেকে এই যে আপনার থেকে বুয়েট থেকে যে সমস্ত ইঞ্জিনিয়াররা বেরোচ্ছে ম্যাক্সিমামই তো বিদেশে চলে যায়,